স্বপ্ন জড়িয়ে দাও অবুঝ কুসুম কলি রঙেতে রাঙিনা যদি মমতার রঙে তার রাঙিয়ে নাও হাত বাড়িয়ে দাও দু হাত বাড়িয়ে দাও সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে RTV নিয়মিত আয়োজন বার্জার পেন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানে। আর আপনাদের সাথে আছে আমি সৈয়দা মুনিরা ইসলাম। দর্শক, পরিবারে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর উপস্থিতি সেই পরিবারটিকে আর 10টি সাধারণ পরিবার থেকে সম্পূর্ণ আলাদা করে ফেলে। এই পরিবারগুলোকে প্রতিনিয়ত নানা ধরনের টেনশনের মধ্যে দিয়ে যেতে হয়। দর্শক, পরিবারে একজন বিশেষ চাহিদা সম্পন্ন শিশু উপস্থিত থাকলেই মা বাবাকে সেই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুকে ম্যানেজ করতে গিয়ে হিমশিম খেতে হয়। সেখানে যদি একাধিক বিশেষ চাহিদা সম্পন্নর উপস্থিতি ঘটে, সেই পরিবারগুলোর কি অবস্থা হয় বলুন তো। দর্শক, আজ এমন একটি পরিবারের গল্প আপনাদেরকে শোনাবো যে পরিবারে রয়েছে দুজন বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, এবং এই দুজন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুকে নিয়ে পথ চলতে যেয়ে এই পরিবারটিকে কী ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হতে হচ্ছে, প্রতি মুহূর্তে তাদেরকে কি কি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে, সেই বিষয়গুলো জানতে এবং আপনাদেরকে জানাতে আমি আজ চলে এসেছি রাজধানীর আজিমপুরে। দর্শক, চলুন আমার সাথে পরিচিত হই সেই পরিবারটির সাথে এবং শুনি এই দুজন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুকে নিয়ে এই পরিবারটির পথ চলার অভিজ্ঞতার কথা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপা কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপা ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বাচ্চারা কোথায়? সবাই ভালো আছে। আপা ভিতরে আসেন। তার মানে এটা হলো কাজের রুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। তুমি ঐশী, কেমন আছো? আমি ভালো আছি। তুমি ভালো আছো তো? এগুলো কি করছো? চুড়ি রং করছো, ডিজাইন তুলছো? বাহ, চমৎকার। দর্শক, আমি চলে এসেছি বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ঐশী এবং আব্দুল্লাদের বাসায়। এই রুমে ঢুকতেই চমৎকার একটি দৃশ্যের সম্মুখীন হলাম। নান্দনিক কাজে ব্যস্ত ঐশী। দর্শক, চলুন আপনাদের সাথে আগে ওদের পরিচয় করিয়ে দিই। আমার হাতের ডান পাশে বসে আছে ঐশী। আব্দুল্লাহ, আব্দুল্লাহ, আব্দুল্লাহ ভালো আছো? বলো, ভালো আছি। আব্দুল্লাহর পাশে বসে আছে ঐশী এবং আব্দুল্লাহর মা। আপা, নামটা জানতে চাই প্রথমে আপনার। আমার নাম মোসাম্মদ রহিমা আক্তার। আপা, ঐশী এবং আব্দুল্লাহ, জি, এই সন্তান তো এই দুজনেই আমার। ঐশীর বয়স কত, আব্দুল্লাহর বয়স কত? ঐশীর বয়স 15 বছর, আব্দুল্লাহ 7+, মে মাসে হবে 8 বছর। ঐশীর সমস্যাটা কি আর আব্দুল্লাহর সমস্যাটা কি? ঐশী শুধু শুনতে পারে না, আর কথা বলতে পারে সবই, মানে দুই একটা কথা বাজে আর কি। ওর আর কোনো সমস্যা নেই আল্লাহর রহমতে। আর আব্দুল্লাহ শুনতেও পারে না, কথা এখনো বলতে পারে না, শুধু আ ও ই একটু বলে। আর শুনতে পারে না, ও তো ককলিয়ার ইমপ্ল্যান্ট, ও মেশিনটা ইউজ করলে আবার শুনতে পারে। ওর ককলিয়ার ইমপ্ল্যান্ট করা? জি। কতদিন আগে আব্দুল্লাহর ককলিয়ার ইমপ্ল্যান্ট হয়েছে? 3 বছর হয়ে গেছে। এখন শুনতে পায় না, ও যখন মেশিনটা পরে তখন শুনতে পারে, ডাক দিলে তাকায় আব্দুল্লাহ বলে, কিন্তু ও তো মেশিনটা সবসময় রাখা লাগবে কানে, ওটা তো রাখতে পারে না। সে কি বোনের সাথে সাথে এই কাজগুলো করে? হ্যাঁ, ও করলে ওকেও দিতে হবে একটা করতে, ও করবে। ও আবার ওর বোন যখন কানের দুল পরে ও পরবে, কানের দুল পরবে, নাকের দুল, গলায় চেইন পরবে, ও চেইন আছে, হাতে চুড়ি পরবে। বোনকে দেখে তার খুব ইচ্ছা হয়। বোন, মা, নানু সবাই পরে, এখন ও পরবে। তোমার অনেক খুশি লাগছে আব্দুল্লাহ? হ্যাঁ, ওর খুশি লাগছে অনেক। সে অনেক খুশি এবং এই খুশিটা সে হাসির মাধ্যমে, তার উচ্ছলতার মাধ্যমে প্রকাশ করছে। আবার গিয়ে গিয়ে মাকে আদরও করে দিয়ে আসছে। আমিও বুঝতে পারছি না আসলে আব্দুল্লাহর এই হাসির কারণটা কি। আপনি কি বুঝতে পারছেন? এইটাই মানে একটু সমস্যা আমি মনে করি। ডাক্তার বলছে যে হাসার তো কথা না, প্রয়োজন ছাড়া তো আমরা হাসি না, যেহেতু বাচ্চা মানে হেসে যায়, বা আবার কোনো সময় হাসবেও না, এই মানে ওর মন অনুযায়ী হাসে। আপা, আমি আব্দুল্লাহ সম্পর্কে আরও অনেক কিছু জানবো,
তার আগে আমি ঐশীর ব্যাপারে একটু জানতে চাই। আপনি বলছিলেন যে ঐশী কথা বলতে পারে, তো ঐশীর সাথে আমি কথা বলছিলাম, যখন জিজ্ঞাসা করলাম কেমন আছো, সেও কিন্তু বললো কেমন আছেন। ভালো আছি, আর ওইটা না বলে বলছে আছেন। আছেন, হ্যাঁ, এই জিনিসটা আমার কাছে একটু অবাক লেগেছে। ঐশী কেমন আছো? হ্যাঁ, দেখেছেন, ও কিন্তু আবারও বলছে ভালো আছেন। এভাবে কি কথা বলে ঐশী? হ্যাঁ বলে, ওই একটু মানে একটু মাঝে মাঝে করে, এরকম ভাবে কথা বলে। ঐশী, তুমি স্কুলে যাও? কোন ক্লাসে পড়ছো? নবম শ্রেণীতে পড়ছে। ঐশী যে স্কুলে যায়, সেই স্কুলের নাম কি? ওর স্কুল আছে ঢাকা সরকারি বদির হাই স্কুল। ও আচ্ছা আচ্ছা। আপা, এই স্কুলটা কোথায়? বিজয়নগর, পানির ট্যাঙ্কির পাশে স্কুলটা। 7 থেকেই পড়ে, ও নার্সারি থেকে 6 পর্যন্ত, 7 পর্যন্ত রাজারবাগ পুলিশ লেন স্কুলে পড়াশোনা করছে স্বাভাবিক বাচ্চার সাথে। তখন আমার বাসা ছিল রাজারবাগ পুলিশ লেনে। এখন তো আমার কোয়ার্টার আজিমপুরে আসছে, তখন স্কুল দূরে হয়ে যায়, এখন বাচ্চা যাইতে চায় না। এখন উপায় না পেয়ে অনেক নর্মাল স্কুলে ফর্ম উঠাইছিলাম, কিন্তু চান্স পাই নাই ওখানে। ও 9-এ উঠছে, ও কিন্তু এবছর উপবৃত্তি পেয়েছে। বাহ, 50 জনের মধ্যে ও উপবৃত্তি পেয়েছে। ওর যে মার্ক 790 আছে, এই জন্য। ঐশী, তোমাকে অনেক অনেক অভিনন্দন। তুমি এত ভালো একটা রেজাল্ট করেছো, এক্সিলেন্ট একটা রেজাল্ট করেছো, তোমাকে অনেক অনেক অভিনন্দন। থ্যাংক ইউ। আমি ঐশীর কাছে জানতে চাই, ঐশীর কতটা বন্ধু আছে স্কুলে? একজন বন্ধু, তার নাম কি? মুবাশশিরা। আপা, মুবাশশিরাও কি শ্রবণ প্রতিবন্ধী? হ্যাঁ, মুবাশশিরাও শ্রবণ প্রতিবন্ধী, ওর মতনই। ও ক্লাস 9-এ পড়ে। আচ্ছা, ঐশী তো আমার কথা খুব একটা বুঝতে পারছে না মনে হয়, কিন্তু আপনার কথা সে খুব সুন্দর বুঝতে পারছে। ও আসলে তো শুনতে পারে না, ও মুখ মানে লিপ ফলো করে। আচ্ছা আচ্ছা। ও আই কন্টাক্ট। হ্যাঁ, তার মানে ঐশীর আম্মু যেটা বলছিলেন যে ঐশী আসলে ফলো করে হচ্ছে আমাদের ঠোঁটের নড়াচড়া আর হচ্ছে চোখের মুভমেন্ট, এটা দেখে সে বুঝতে পারে কি কথা বলছে। কিন্তু আমার সাথে তো তার খুব একটা দেখা হয় না, কথা হয় না, সেই কারণে সে আমার কথাগুলো বুঝতে পারছে না। তুমি কি আমার কথা বুঝতে পেরেছো? তুমি কথা বুঝতে পেরেছো? হ্যাঁ, অল্প পেরেছে বুঝতে। ও আচ্ছা, ঐশী আমার কথা বুঝতে পেরেছে, কিন্তু খুব অল্প করে পেরেছে। তুমি এই যে কাজটা করছো, কি করছো? হ্যান্ড পেইন্ট। অনেক সুন্দর, অনেক সুন্দর। এই যে এটা কি তুমি এখন করেছো? তুমি এটা এখন করেছো? হ্যাঁ। এই যে নকশাটা সে তুলেছে, সে তার মনের থেকে? জি, নিজে নিজে সব মনের থেকে। আমার খুব ইচ্ছা করছে তোমার কাছে এই চুড়ির কাজ শিখতে। আমি তোমার কাছে শিখতে চাই, তুমি কি আমাকে শেখাবে? তুমি একটু আপাকে এটা রং করা শিখাবে তো চুড়িতে? বলে হ্যাঁ শিখাবো। ঐশীর সম্পর্কে আমার আরো অনেক কিছু জানার আছে, জানবো সেগুলো ঐশীর আম্মুর কাছ থেকে। তবে তার আগে নিয়ে নিব ছোট্ট একটি বিরতি। সুপ্রিয় দর্শক, অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন বার্জার পেইন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানের এই পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরবো কিছুক্ষণের মধ্যেই, আমাদের সঙ্গেই থাকুন। বার্জার লাক্সারি সিল্ক ওয়েডিং ল্যাম্পশুটে আপনার বিয়ের মোস্ট গ্ল্যামারাস ছবিটি শেয়ার করুন আর টপ কাপল চলে যান মালদ্বীপসে। সুপ্রিয় দর্শক, বিরতি শেষে আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে আরটিভি নিয়মিত আয়োজন বার্জার পেইন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানে। দর্শক, আমাদের আলাপের ফাঁকেই কিন্তু আব্দুল্লাহ উঠে চলে গিয়েছে। ওকে আমি দেখছি যে ও খুব অস্থির। আপা, জি, ও অস্থির। আব্দুল্লাহর ডায়াগনোসিস কি ছিল? আব্দুল্লাহ ছিল ও শুনতে পারে না, কথা বলতে পারে না। আব্দুল্লাহ শুধু শুনতে পারে না, কথা বলতে পারে না। আমার কাছে মনে হচ্ছে শুধু এটুকুই তার সমস্যা না, তার আরও কিছু সমস্যা রয়েছে। এই বিষয়গুলো সম্পর্কে আমি জানবো। আপা, কি চমৎকারভাবে দৃষ্টিনন্দন শৈল্পিকভাবে এই চুড়িগুলোর কাজ করছে, এবং আমার কাছে মনে হয় শুধু এই চুড়ি না, ঐশী বোধহয় আরও অনেক কিছু করতে পারে। হ্যাঁ, ও আর অনেক কিছু করতে পারে। ওর জামাটা ও নিজের হাতে পেইন্ট করা, প্যান্ট। এই জামা এবং প্যান্টের যে ডিজাইনগুলো আমি দেখছি, এগুলো তার নিজের হাতে করা? নিজ হাতে হ্যান্ড পেইন্ট করছে। আচ্ছা, হ্যান্ড পেইন্টের কাজ খুব সুন্দর হয়েছে। বাহ। আপা, আপনারা যখন বুঝতে পারলেন যে ঐশী আসলে স্বাভাবিক বাচ্চাদের মতো না, স্বাভাবিক বাচ্চারা যেরকম বা সাধারণ বাচ্চা যেভাবে কথা বলে, কথা শুনে সেরকম করতে পারছে না, তখন তো নিশ্চয়ই আপনারা চিকিৎসকের শরণাপন্ন হয়েছিলেন। হ্যাঁ। যখন চিকিৎসকের কাছে নিয়ে গেলেন তখন কি ডায়াগনোসিস হলো ঐশীর? ওর যখন আমরা ও জন্মগ্রহণের পর ও প্রায় 2 বছর আমরা বুঝতে পারি না যে ও এরকম শুনতে পায় না। স্বাভাবিক বাচ্চার মতনই ও ওরকম খেলে,
তাকায় বেশ এমনি, কিন্তু ডাক দিলে যে তাকাবে একটা বাচ্চা সাথে সাথে তাকায় না, ওটা আমিও মানে খেয়াল করতে পারিনি ওই সময়। ওর বয়স যখন 3 বছর হয় তখনই আমরা মানে বুঝতে পারলাম যে বাচ্চার কোনো একটা সমস্যা হচ্ছে, যে ও তাকায় না সেইভাবে, কোনো ঘুম আছে, ঘুম লাগে না কোনো শব্দ করলে। তখনই ওকে নিয়ে আমরা ঢাকায় চলে আসি। তখন আমি গ্রামে ছিলাম, টেস্ট করালাম পিজি হাসপাতালে। টেস্ট করানোর পরে হাসনাত জোয়ারদার স্যারকে দেখাইলাম। স্যার যখন টেস্ট দিল তখন বুঝতে পারলাম যে ও শুনতে পায় না। তখন স্যার বলছিল যে ও শুনতে পারবে, এটা নিয়ে আপনারা টেনশন করেন না। আমরা তখন আসলে অনেক কষ্ট পেয়েছিলাম যে আমাদের একটা প্রথমে বাচ্চা, তার মানে প্রথম সন্তান আমাদের। ডাক্তার অনেক সান্ত্বনা দিল যে না, বাচ্চা শুনবে, মানে ওর হেয়ারিং এড দিলে শুনবে স্বাভাবিক। আমরা যেরকম চোখে দেখি না, চশমা পরি, এটা নিয়ে তো কোনো কেউ করি না, কিন্তু এটা নিয়ে আপনারা কেন কষ্ট পাবেন এত। আমি ওর যখন মানে এই মানে শুনতে পারলাম তখন অনেক কষ্ট পেয়েছি, মানে অনেক কান্না করতাম তখন, যে একটা বাচ্চা এরকম। তখন যখন পিজি হাসপাতালে গেলাম টেস্ট করতে, তখন দেখলাম যে যতগুলো বাচ্চা তার ভিতরে আমার বাচ্চাই ভালো আছে। তখন মানে আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ বললাম যে আলহামদুলিল্লাহ আমি সবার চেয়ে অনেক ভালো আছি। মানে অন্যান্য বাচ্চার কন্ডিশন দেখে কেউ খাইতে পারে না, কেউ শুইতে পারে না, মানে এত গভীরে। তার আগে আমি অনেক কষ্ট পাইতাম, যে অনেক কান্না করতাম সবসময় কান্না করতাম, মানে কাজের ফাঁকে ফাঁকে কান্না করছি যে বাচ্চা আমার শুনতে পারে না। এই জন্য যখন স্পিচ থেরাপির জন্য আমি শাহিক নাক্কানগালা হাসপাতালে ওখানে ভর্তি হয়ে করাই দিই, তখন ওখানে ও স্পিচ থেরাপি দিতে ও এই কথাগুলো এখন বলতে পারে, কিন্তু আমরা সবই বুঝি আর কি, বাহিরের মানুষের বুঝতে একটু কষ্ট হয়। এই যে চুড়িতে ডিজাইন তুলছে বা এই যে হ্যান্ড পেইন্টের কথা বললেন, সে হ্যান্ড পেইন্ট করছে, সেগুলো কি সে শিখেছে, তার প্রশিক্ষণ নিয়েছে সে কোথাও? হ্যাঁ, ওকে ভর্তি করে দিয়েছি পুনাকে, ও আর্ট শিখে, এবং বাংলাদেশ শিশু একাডেমিতেও শিখে, ও বাংলাদেশ শিল্পকলা একাডেমিতেও শিখে। পড়াশোনার পাশাপাশি ঐশী তাহলে ছবি আঁকছে, পেইন্টিং করছে, হ্যাঁ কাজগুলো করছে, চুরির কাজগুলো বেশি করে, কানের দুলও করে। তাই? হ্যাঁ। আমি এখন ঐশীর কাছ থেকে কিভাবে এত সুন্দর নকশা তোলা যায়, কিভাবে রঙের সংমিশ্রণ ঘটানো যায়, এই বিষয়গুলো এখন ঐশীর কাছ থেকে শিখব। দাও তুমি চুড়ি দাও আপাকে। আচ্ছা, আমি চুড়িটা হাতে নিলাম, তারপর কি করতে হবে? তারপরে যে তুলি নাও। তুলি নিব। তুলি নিয়ে কি করব বলো? এইখান থেকে সরাসরি? হ্যাঁ। নিয়ে কি করব আমি আমার মতো করে ডিজাইন তুলবো, নকশা আঁকবো? হ্যাঁ। আমি তো তোমার মতো এত সুন্দর নকশা আঁকতে পারবো না। ঠিক আছে, সুন্দর। ঐশী বলছে সুন্দর। আমার খুব ভালো লাগছে। এত সুন্দর নান্দনিক কাজ করতে আসলে কার না ভালো লাগে? আপা, ঐশী এবং আব্দুল্লাহর পছন্দ কি? ওদের পছন্দ, ঘুরতে খুব পছন্দ করে। ঢাকার বাইরে যাওয়া হয় না আমাদের, ঢাকার ভিতরেই ঘুরি। সচরাচর ছাদে যাই, বাইরে কোথাও, ঢাকার ভিতরে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, ওখানেও পুরস্কার পায়। আচ্ছা, ওখানে আমরা পরিবার সবাই মিলে যাই, ওইটাই আমাদের বেড়ানো হয়ে যায়। ঐশী বোধহয় অনেক পুরস্কার পেয়েছে এ পর্যন্ত। হ্যাঁ, ওর ওখানে তো প্রায় 45টার মতন ক্রাইস্ট আছে। ছবি এঁকে আর বই তো আছেই। অসাধারণ, এক্সিলেন্ট। সে কানে শুনে না, কথাটাও সেভাবে বলতে পারে না, কিন্তু দেখেন তার যে প্রতিভা রয়েছে, সেই প্রতিভাগুলোর বিকাশ কিভাবে ঘটেছে। আশেপাশে কোথায় ঘুরেন আপনারা? আশেপাশে আমরা ছাদে যাই, ছাদে ঘুরতে যাই। ওখানে কি বেশি যাওয়া হয় নাকি? হ্যাঁ, ছাদেই বেশি যাওয়া হয়। শীতের সিজনে তো গোসল করেই আমরা সবাই ছাদে চলে যাই। ওদের ঘুরতে খুব ভালো লাগে, রোদ পাওয়ার জন্য। ছাদে গাছে পানি দেয়। ও আচ্ছা, তাই? জি। আপা, তাহলে চলেন আপনার ছাদটা ঘুরে দেখি। আচ্ছা, ঠিক আছে, আসেন। আমরা এখন ছাদে চলে যাব, তবে দর্শক তার আগে নিয়ে নিব আবারও একটি ছোট্ট বিরতি। সুপ্রিয় দর্শক, অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে RTV নিয়মিত আয়োজন বার্জার পেরেন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানের এই পর্যায়ে নিয়ে নিচ্ছি আবারও একটি ছোট্ট বিরতি। ফিরবো কিছুক্ষণের মধ্যেই, আমাদের সঙ্গে থাকুন। হাত বাড়িয়ে দাও
বার্জার লাক্সারি সিল্ক ওয়েডিং ল্যাম্পশুটে আপনার বিয়ের মোস্ট গ্ল্যামারাস ছবিটি শেয়ার করুন আর টপ কাপল চলে যান মালদ্বীপসে। দু হাত বাড়িয়ে দাও। দর্শক, ঐশী এবং আব্দুল্লাহর সাথে আমিও চলে আসলাম ওদের ছাদে। আমি যখন ওদের ছাদে এসে পৌঁছলাম আমার মনটা ভালো হয়ে গিয়েছে। এত সুন্দর একটা বাগান রয়েছে ওদের ছাদে, অসাধারণ। নানা রঙের ফুলের গাছে, নানা রঙের ফলের গাছে ছাদটা ভরা। এরকম দৃশ্য দেখলে আসলে মন ভালো হয়ে যাবারই কথা। আমি এখন চলে যাব আব্দুল্লাহ এবং ঐশীর আম্মুর কাছে এবং শুনবো সেই পথ চলার গল্পের বাকি অংশটুকু। আপা, সাধারণত পরিবারে প্রথম সন্তান বিশেষ চাহিদা সম্পন্ন হয়ে যায় বা যখন মা বাবা বুঝতে পারে যে আমার সন্তানটা স্বাভাবিক সন্তানদের মতো না, এটা জানার পর সাধারণত মা বাবা দ্বিতীয় সন্তান নেয়ার ক্ষেত্রে চিন্তা ভাবনা করে। তাদের মধ্যে টেনশন কাজ করে যে দ্বিতীয় সন্তানটা কি নেব কি নেব না। আপা, আপনাদের অভিজ্ঞতা জানতে চাচ্ছি যে ঐশীর মা বাবা তখন আসলে কি ভেবেছিলেন দ্বিতীয় সন্তান নেবার আগে? আমি তো একদম নেবই না, যে আমি ওকে একারই মানুষ করি। তারপর সবাই বলছে যে ওর তো একটা ভাই বোনের দরকার আছে, আপনি তো সারা জীবন বেঁচে থাকবেন না, তখন ভাই বোনের উপর মানে একে অপরকে দেখবে। আর সবাই যেরকম হবে তাও না, সবাই এটা বলছে। এটা বলার কারণে নেও আর একটা বাচ্চা নেও। সাধারণত আপা একটি সন্তান বিশেষ চাহিদা সম্পন্ন হলে পরিবারে মা বাবা সহ সবাই হিমশিম খায়। সেখানে আপনার দুটো সন্তান বিশেষ চাহিদা সম্পন্ন এবং দুটো আবার দু ধরনের। কষ্ট হয়, তারপরও মানে সব কিছু ম্যানেজ করে ওদেরকে আগায় নিয়ে যাওয়ার চেষ্টা করি যতদূর সম্ভব। সেক্ষেত্রে আপা সবচেয়ে বেশি সাপোর্ট পান কার কাছ থেকে? ওর বাবা অনেক সাপোর্ট করে, সবাই, আমার মা, আমার শ্বশুর। আপা, আব্দুল্লাহর ডায়াগনোসিসটা বলেন তো আমাকে। স্যার বলছিল যে ও একটু নিউরোলজি প্রবলেম আছে। ওর অ্যাসেসমেন্ট করার নেই কি কোন ধরনের নিউরোলজিক্যাল প্রবলেম? তার করাইছি, কিন্তু ওই বছর একটু সমস্যা আছে, ওষুধ দিছি, ও ঠিক হয়ে যাবে। আব্দুল্লাহ কি স্কুলে যায়? হ্যাঁ, ওই স্কুলে যায়। কোথায় পড়ছে সে? ওরে তো এতদিন শাহীকে নিয়ে গেছিলাম থেরাপির জন্য, 3 বছরই ওখানে। আর এখন এবছর যে বাংলাদেশ শিশু একাডেমিতে দিয়েছি। আপা, আমি আরও একটা বিষয় লক্ষ্য করেছি, আব্দুল্লাহর গায়ে কোনো কাপড় নেই। হ্যাঁ, ও বাসায় কখনই জামা পরে না। যখনই নিচে যাই, বেড়াতে যাব, ওইটা বললেই ও জামা পরে, বা ছাদে যাব, ছাদেও জামা পরে আসে। বাইরে গেলেই ও জামা পরে, কিন্তু বাসায় এই যে শীতে, সারা শীতে ও কিন্তু কোনো জামা পরে নেই। ঐশী আর আব্দুল্লাহকে ভবিষ্যতে কোথায় দেখতে চান আপনি মা হিসেবে? হ্যাঁ, আমি মা হিসেবে দেখতে চাই যে ওরা একটু প্রতিষ্ঠিত হোক, যে ওরা এভাবে বললে কোনো অবস্থায় পিছিয়ে থাকবে না। ও একটা লেখাপড়া তো করতেছে, ভালোভাবে লেখাপড়া করে একটা চাকরি করুক। ঐশী, আব্দুল্লাহ আমি এভাবেই দেখতে চাই। আমাদের অবর্তমানে আসলে ওকে যে দেখবে যেন একটু ভালোভাবে দেখে। আল্লাহ তো উপরে আছে, আল্লাহ তো সবার জন্যই আছে। আপনার কাছ থেকে মেসেজ চাই একটা, যে মেসেজটি অনুপ্রেরণা যোগাবে আপনার মতো বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানদেরকে নিয়ে যারা পথ চলছেন তাদেরকে। এইসব বাচ্চাদের নিয়ে কেউ যেন কোনো বিরক্তিবোধ না হয়, সামনে এগিয়ে যাবে। যার যেরকম বাচ্চা আছে ওই অনুযায়ী সে সামনে এগিয়ে যাবার চেষ্টা করবে। বাচ্চা সে তো বাচ্চাই, ও তো ওর মতনই করবে। আমাদের মতন তো আর ওরা চলবে না, ওর মতন করেই ওদেরকে যেন আগায় নিয়ে যায় সবাই, ওর মতটাকেই প্রাধান্য দিয়ে। সমাজের কাছে কি চাওয়া এই মায়ের? সমাজের কাছে এই চাওয়া যেন ওদেরকে কেউ অবহেলা না করে। চমৎকার বলেছেন রহিমা আপা। সমাজ যেন এই বিশেষ চাহিদা সম্পন্ন মানুষগুলোকে, এই শিশুগুলোকে অবহেলা না করে, অবজ্ঞা না করে। সুপ্রিয় দর্শক, বার্জার পেরেন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানের এই মুহূর্তে কথা বলছি বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ঐশী এবং আব্দুল্লাহর বাবার সাথে। কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। ভাই, আপনার নামটা জানতে চাচ্ছি। আমার নাম কামরুজ্জামান খান। আচ্ছা, কি করছেন? আমি গভর্নমেন্ট চাকরি করছি ছোটোখাটো একটা। ঐশী এবং আব্দুল্লাহ আপনার দুই সন্তান, এই দুই সন্তানের বিষয়ে আপনার কাছে জানতে চাই। ছেলের এবং মেয়ের দুজনের একই সমস্যা, দুজনেই কানে শুনতে পায় না ছোটোবেলা থেকেই। এরপরে কানে শোনানোর জন্য যা যা করা দরকার, এই প্রথমে তো ঐশীকে বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করিয়েছি। এই জন্য ওকে তখন ডাক্তার সাজেস্ট করলো ও হেয়ারিং এইড ইউজ করতে হবে, ইউজ করে শুনলে আস্তে আস্তে সে বলতে পারবে। আর ছেলেটাকে ককলিয়ার করিয়েছি, কানে শোনে কিন্তু ওর একটু সমস্যা হলো, কথা বলতে চাচ্ছে না, মানে ইচ্ছা করে বলে না, নাকি বিভিন্ন স্পিচ থেরাপিও দেওয়াচ্ছি, দিয়েছি প্রায় 3 বছরের মতো স্পিচ থেরাপি দেওয়াইছি আমি ওই যে মহাখালীতে। তারাও বহুত চেষ্টা করছে, এখন সেইভাবে কথা বলে না। তারপর মেশিনেও সে শোনে, আমি বিভিন্ন জায়গায় টেস্ট করাইছি, তারা বলছে না মেশিনে সে শোনে, কিন্তু কেন যে বলে না। পরে ডাক্তারের কাছে আবার দেখাইছি, ডাক্তাররা বললো যে ওর মনে হয় একটু নিউরোলজি সমস্যা আছে, ওর আরও কিছু ট্রিটমেন্ট করতে হবে, আস্তে আস্তে হয়তো ঠিক হতে পারে। তো এই যে বলছেন নিউরোলজিক্যাল সমস্যা আছে,
তো অ্যাসেসমেন্ট নিশ্চয়ই হয়েছে এবং অ্যাসেসমেন্ট করেই তো ওনারা বলেছেন ওর নিউরোলজিক্যাল সমস্যার ধরনটা কি, এটা কি আপনি জানেন? মানে ডাক্তারও ওইভাবে ক্লিয়ার করতে পারছে, একটু অটিজমের ভাব আছে ওর, মানে ওর মতো করে চলতে চাচ্ছে। আমি যেটা বললাম সে যদি ওর কাছে ভালো লাগলো নিল, ভালো না লাগলো ওর মতো করে চলে আর কি। যেমন অন্যান্য বাচ্চাদেরকে বললে, আমার মেয়েকে বললে যে এটা করো, সে করতো, ওইটা করতো, সে সব শুনতো বা ইয়ার মতো। কিন্তু একে বললে শুনে, কিন্তু দেখা যায় ওর মতলব মতো যদি না হয় সে অনেক সময় করতে চায় না। কথা বলতে বললে যে তুমি কথা বলো, সে না বলবো না, সে ইশারায় দেখায়, মানে ওর কথা বলার চেয়ে তোর ইশারাটা পছন্দ বেশি। এবং সারাক্ষণই দেখছি খুব অস্থির, সে দৌড়াদৌড়ি ছুটি করে বেড়াচ্ছে, তবে সে খুব হ্যাপি। হ্যাঁ, সে খুব হাসি খুশি থাকে সবসময়, সে খেলাধুলার উপরে থাকে, তার মতো করে সে খেলাধুলা করবে। একটা জিনিস দিলে সে ওইটা খেলবে, ওটা ওখানে রাখবে, গুছিয়ে রাখবে, ওটা নিয়ে খেলতে থাকবে। খাওয়া দাওয়ার প্রতিও তার ওইরকম না, যদি বলি যে এটা খাও তাইলে খাবে, নাইলে সে সারাদিন খেলতে থাকবে। খাওয়ার প্রতি তার নিজে বলবে না যে আমাকে এটা দাও। খুব অতিরিক্ত ক্ষুধা লাগলে তখন একটু করে, বোঝা যায় যে তার ক্ষুধা লাগে, তখন খাওয়ালে আবার সে খেলাধুলা করতে থাকে। বেড়াতে পছন্দ করে, নিচে গেলে একটু ঘুরলো, এগুলো তার খুব পছন্দ। তার খেলাধুলার যে ধরনটা আমি দেখছিলাম যে খেলছে একটা অন্যরকম পদ্ধতিতে, ও কিন্তু সাধারণ শিশুরা যেরকমভাবে খেলে সেরকমভাবে খেলছে না। হ্যাঁ, ওর খেলাধুলার ধরনটা অন্যরকম। ওকে একটা জিনিস খেলনা কিনে দিলে ও খেলনাটা প্রথম দেখবে, দেখার পরে সে ওইটার প্রতি তার আকর্ষণ, ওটা খুলবে, ওর ভিতরে কী আছে ওইটা খুলবে, খুলে লাগাবে, এটার উপরে থাকে। সে খুলে ওটা লাগাই আবার গুছিয়ে রাখবে। আবার কোনো একটা জিনিস তার পছন্দ হলে, একটা জিনিস পাইলে ওইটা নিয়ে গুছিয়ে একেবারে দেখা যায় সোফার উপরে সুন্দর করে সাজাই রাখবে। ওই মানে সারিবদ্ধভাবে গুছিয়ে সুন্দর করে রাখবে। সে রাতে গুছিয়ে রাখলে সকালে উঠে আবার দেখে ওই জিনিসটা ওখানে আছে কিনা, না দেখলেই তখন তার একটু করে আর কি, কান্নাকাটি, আমার জিনিসটা কই গেল। আবার ওখানে দিলে আবার সে খুব খুশি, হ্যাপি যে না এটা এখানেই থাকবে। মানে ওর মতো করে সব কিছু গুছিয়ে গেছে, আর কোনো জিনিস সে নষ্ট করে না, দিলে ওইটা আবার গুছিয়ে এসে রাখে তার মতো জায়গায়। কিন্তু সে জায়গা থেকে সেই জিনিসটা সরে গেলে সেটা সে পছন্দ করে না, তার ওইটা খুব খারাপ লাগে। আপনি যেটা বলছিলেন আমিও খেয়াল করলাম যে সে খুব হাসি খুশি। হ্যাঁ, সে সবসময় হাসি খুশি, মানে তার মনে হয় না যে তার ভিতরে কোনো কষ্ট আছে, দুঃখ আছে, না। সে খেলাধুলা করবে, হাসি খুশি, অল টাইম সে হাসি খুশি থাকে এবং একা একাই হেসে যাচ্ছে। জি, একা একাই সে হাসতে থাকলো, খেলতে থাকবে। এই যে সে খেলতেছে, হাসি খুশি আছে। আমি যেটা লক্ষ্য করলাম আপনি আসার পর থেকে বাবার সে বিশেষ ভক্ত। জি, হ্যাঁ, সে আমার প্রতি মানে খুব সবসময়, মানে আমি যতক্ষণ থাকবো বাসায় ততক্ষণ সে মানে খুব হাসি খুশি, মনে হচ্ছে যেন আমার আর কোনো কিছু দরকার নেই, মানে আমার পুরো ক্ষমতা বাসায়। আর আমি যখন না থাকি তখন সে একটু নর্মাল থাকে। এবার আসি মেয়ের বিষয়ে। মেয়ে তো ক্লাস 9-এ পড়ছে। জি, ক্লাস 9-এ পড়তেছে। তার পাশাপাশি সে তার একটা শখ হলো সে বিভিন্ন জিনিস তৈরি করা। সে ড্রয়িং করতে পারে, আর্টগুলো খুব সুন্দর করে, ছোটোবেলা থেকে তাকে আর্ট শিখিয়েছে। সে আর্টের প্রতি খুব আকর্ষণ বেশি, একটা জিনিস দেখলে ওটা সে আঁকে। দেয়ালে দেয়ালে আপনার মেয়ের এই চমৎকার, আমি ক্যালিগ্রাফি দেখে তো অবাক হয়ে গেছি, মুগ্ধ হয়ে গেছি, এত চমৎকার ক্যালিগ্রাফি সে করতে পারে। ক্যালিওগ্রাফিটাও তো খুব ভালো করে, ক্যালিওগ্রাফিতে সে কয়েকবার পুরস্কার পেয়েছে। আচ্ছা, ওটা তাকে একবার দেখাই দিয়েছে, ওটাও তাকে ওইভাবে শেখানো হয় না, কিন্তু তাকে আমি দেখাই দিয়েছি এইভাবে করো, দেখে ওটা আর্ট করছে। আপনার মেয়ের অনেক অর্জন রয়েছে, বিভিন্ন আর্ট কম্পিটিশনে সে যখন পার্টিসিপেট করেছে সেখানেও তার অর্জন রয়েছে। যেখানেই যায় সে অংশগ্রহণ করে, আশা করি যে সে একটা না একটা পাবে, ফার্স্ট সেকেন্ড থার্ড, ফার্স্ট না পাইলেও সেকেন্ড অথবা থার্ড পাবেই সে। সন্তানদের মধ্যে অনেক সীমাবদ্ধতা রয়েছে, এই সীমাবদ্ধতার মাঝে যখন এত সুন্দর সুন্দর অর্জন সন্তানের হাত ধরে যখন ঘরে আসে, তখন বাবা হিসাবে সেটা আপনাকে কতটা আনন্দ দেয়? অবশ্যই আনন্দের, এটা অনেক ভালো লাগে এবং আনন্দের, যেটা আমি কখনো মানে ভাবি নাই যে আমার মানে মেয়ে এরকম করতে পারবে। কিন্তু এখন দেখলাম যে মেয়ে আমার ভালো মেয়ের চেয়েও সে অনেক বিষয় আগায় আসছে, তো আমি খুব গর্বিত আমার মেয়েকে নিয়ে। আমিও সেটাই মনে করি, আপনারা দুজনেই গর্বিত বাবা মা। এই পরিবারটার জন্য অনেক অনেক শুভকামনা যে আপনাদের প্রচেষ্টার ফল আসলে আজকে আপনার মেয়ের অর্জনগুলো। আমাদের জন্য দোয়া করবেন, আমার মেয়ে এবং ছেলে যেন তারা স্বয়ংসম্পূর্ণ হতে পারে। সবসময় একটা চিন্তা থাকে যে আমার ছেলে এবং মেয়ে যাতে কারো উপর নির্ভরশীলতা না হয়, এটাই সবসময় চেষ্টা করি আর কি। আর বাকিটা আল্লাহর ইচ্ছা। আমাদের অনুপস্থিতি যাতে তারা একটা কিছু করে খেতে পারে, কারোর কাছে যাতে কারো মুখোমুখি না হতে হয়, এটাই সবসময় আশা। এই পীড়াটাই সবসময় টেনশন দেয় যে আমাদের অনুপস্থিতি আমাদের ছেলেমেয়ের অবস্থা কি হবে। আপনার বিশেষ চাহিদা সম্পন্ন দুটি সন্তানকে নিয়ে ভবিষ্যৎ ভাবনাটা কি? ছেলে মেয়ে এবং দুজনকেই চাচ্ছি লেখাপড়ার পাশাপাশি যাতে ওরা একটা হাতের কাজ বা কোনো একটা জিনিস করতে পারে, যার দ্বারা তারা জীবিকা অর্জন করতে পারে বা স্বয়ংসম্পূর্ণ হতে পারে, একটা ভালো পর্যায়ে যেতে পারে, এটাই আমার আশা।
এই পথ চলাতে আসলে ঠিক এই মুহূর্তে কী ধরনের চ্যালেঞ্জ আপনাদেরকে মোকাবেলা করতে হচ্ছে? চ্যালেঞ্জ তো সামাজিকভাবে আছে, বিভিন্ন ধরনের কথাবার্তা শুনতে অনেকে অনেক ধরনের মন্তব্য করে, এগুলো আসলে শুনলে খারাপ লাগে। তখন আমি একটু শুনতে চাই, কি বলিস তারা? অনেকে বলে যে এই ধরনের বাচ্চা হয়েছে, নিশ্চয়ই তাদের কোনো খারাপ কোনো ইয়ে আছে, বা এই ধরনের অনেক মন্তব্য। তখন খুব খারাপ লাগে যে এই ধরনের বাচ্চা কেন হইলো, তাদের অন্য কারো তো হয় নাই। বুঝে না মানুষ, না বুঝে হয়তো মন্তব্য করে। আমি আমার মতো করে চলি যে আমার বাচ্চা কীভাবে মানুষ করতে হবে, যে যা বলুক না সেই কেন ওটা শুনে মন্তব্যগুলো যে জি জি কতটা আঘাত করে এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মা বাবাকে, সেটা হয়তো তারা বুঝতে পারে না। না, তারা হয়তো বুঝে না, কিন্তু যারা আছে তারা বুঝবে যে কত কষ্ট এই ধরনের বাচ্চা থাকলে। যেটা তো আসলে আল্লাহ দিছে, মানুষের তো কোনো হাত নেই। এদের লালন পালনের জন্য অনেক ডাক্তারি খরচ আছে, অনেক ব্যয়ভার বহন করতে হয়। যেমন আমার মেয়ে ঐশীর এক একটা ডিভাইস, এখন তো নর্মাল ডিভাইসে সে শোনে না, দামিও ডিভাইস লাগে। এক একটা ডিভাইস 1.5 থেকে 2 লক্ষ টাকা দাম। 2টা ডিভাইস দিতে গেলে 3-4 লাখ টাকা দরকার। এটা তো আমার ছোট একটা চাকরিতে, সামান্য চাকরি, আমি খুব বড় চাকরি করি তাও না। এর দ্বারা সমাজে এই সংসারের ব্যয়ভার বহন করে বারবার কেনা অনেক কষ্টকর। আপনি একজন অসাধারণ বাবা, কারণ আপনার স্ত্রী বারবার বলেছেন আপনি তাকে যে সাপোর্ট দেন, এই সাপোর্টটা না করলে তার পক্ষে আসলে এই দুটো বাচ্চাকে নিয়ে চলা সম্ভব ছিল না। দুজনকেই সাপোর্ট দিতে হবে, কারণ একজন শুধু মায়ের পক্ষে তো একাই করা সম্ভব না। দেখা যায় বাচ্চাকে নিয়ে আমি স্কুলে নিয়ে যেতে হয়, আমার এক ছেলেকে ওর আম্মু নিয়ে যায়, আর এক মেয়েকে আমি সকালে স্কুলে দিয়ে যাই, আবার দুপুর টাইমে আমি ফাঁকে ওকে আবার বাসায় দিয়ে যাই। এভাবে চলছে আমাদের জীবন, ম্যানেজ করছেন। জি। অনেক পরিবারেই আসলে মেনে নেওয়ার ব্যাপারটা যে আমার সন্তান বিশেষ চাহিদা সম্পন্ন, এবং সেক্ষেত্রে দেখা যায় যে এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের যে সাপোর্টটা পাওয়া দরকার পরিবার থেকে, সেটা হয়তো পায় না। আপনার কি বলার আছে সেক্ষেত্রে? প্রত্যেক হাজব্যান্ডেরই উচিত তার বাচ্চাদের এই পরিস্থিতি, সবাই স্পেশাল বাচ্চা যেহেতু, তাকেও আগে আসতে হবে, হেল্প করতে হবে, সাংসারিক বিভিন্ন কাজে বাচ্চাদের স্কুলে নিয়ে যাওয়া, বিভিন্ন কাজে সহায়তা করতে হবে, নাহলে তো একার পক্ষে সম্ভব না। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং আপনাদের আন্তরিক প্রচেষ্টায় আপনাদের সন্তানরা অনেক দূর এগিয়ে যাবে বলে আমার বিশ্বাস। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এবং এই আরটিভিকেও ধন্যবাদ জানাই। তারা যে এরকম একটা মহান উদ্যোগ নিয়েছে, এ ধরনের বাচ্চাদের পাশে গিয়ে তারা দাঁড়াচ্ছে, বিভিন্ন অনুষ্ঠান করছে, এর থেকে বিভিন্ন ধরনের অভিজ্ঞ হতেছে, মানুষ এগুলো দেখতেছে, দেখে অনেক কিছু শিখতেছে। এটা খুব ভালো লাগলো। আপনাদের এই প্রচেষ্টা যেন সবসময় অব্যাহত থাকে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। সন্তানদেরকে যেভাবে এগিয়ে নিয়ে গিয়েছেন, সত্যি এটা অনুকরণীয়। আপনাদের এই গল্প শুনে আজকে যারা প্রোগ্রামটা দেখলেন তারা নিশ্চয়ই সাহস পেলেন এবং অনুপ্রেরণা পেলেন। আমরাও আশা করি যাতে সবাই এ ধরনের বাচ্চা যাদের আছে তারা যাতে এভাবে এগিয়ে যেতে পারে, বাচ্চাদের যাতে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলতে পারে, তাদেরকে যাতে সবাই সহায়তা করে বিভিন্নভাবে। একটা কথা দিয়ে হলেও তাদেরকে যদি সহায়তা করে তাতেই অনেক ভালো লাগে। এটাই আমার আশা এবং এটাই আমার কাম্য। দর্শক, এবারে চলে যাব ঐশীর কাজ দেখতে। আমি তো একটু আগেই বলছিলাম যে ঐশী চমৎকার চমৎকার কাজ করে, তার ক্যালিগ্রাফি থেকে শুরু করে প্রত্যেকটা কাজই অসাধারণ। দর্শক, এবার ঐশীর সেই কাজগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য চলে যাচ্ছি ঐশীর কাছে। বার্জার লাক্সারি সিল্ক ওয়েডিং ল্যাম্পশুটে আপনার বিয়ের মোস্ট গ্ল্যামারাস ছবিটি শেয়ার করুন, আর টপ কাপল চলে যান মালদ্বীপসে। দর্শক, আমি চলে এসেছি ঐশীর রঙের ভুবনে। আসলে ঐশী এত গুণী একটা মেয়ে, তার হাতের কাজের ছোঁয়ায় এই ঘরটা যেন হাসছে। তাদের দেয়ালে দেয়ালে ঐশীর হাতের কাজগুলো শোভা পাচ্ছে। যেমন এখানে দেখেন, এই যে চমৎকার একটি ওয়াল হ্যাঙ্গিং, এটাও ঐশীর করা, তাই না ঐশী? তুমি করেছো এটা? ভেরি গুড। এবং আমার হাতের কাছে এই রয়েছে মাটির সরা পেন্টিং, এবং যেমন সুন্দর তার নকশা তেমন সুন্দর তার রঙের ব্যবহার, এবং এই রঙের কারণেই এত চমৎকার হয়ে উঠেছে। প্রত্যেকটা সরা অসাধারণ রূপ পেয়েছে। এটা কি এঁকেছো? ময়ূর? ময়ূর নীল রঙের হয়, তাই না? খুব সুন্দর হয়েছে। এখানে আরও অনেকগুলো প্রোডাক্ট আছে, যেমন এই যে একটা ফ্লাওয়ার ভাস, এটাও কিন্তু ঐশীর হাতে করা। পাশাপাশি ছোট ছোট সেই মাটির পটগুলোকে সে রং করে এগুলোকে অসাধারণ করে তুলেছে। দর্শক দেখুন, প্রত্যেকটা বালাতে এত সুন্দর করে সে নকশা ফুটিয়ে তুলেছে, প্রত্যেকেই বলবে যে আমি সবচেয়ে বেশি সুন্দরী। খুব সুন্দর হয়েছে, এক্সিলেন্ট হয়েছে। আমার তো প্রত্যেকটা চুড়ি, প্রত্যেকটা বালা
খুবই পছন্দ হয়েছে। আমি রঙের এত চমৎকার ব্যবহার খুব কমই দেখেছি। এবারেতে আচ্ছা, ও আচ্ছা, পেছনেও অনেক চুড়ি রয়েছে। বেতন এটা কি বেতন আমার জন্য? হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ। আমি কি পরবো? মানে ঠিক এই মুহূর্তের অনুভূতিটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি নিজেকে অনেক বেশি লাকি মনে করছি যে ঐশীর এত চমৎকার হাতের কাজের দুটো চুড়ি সে আমাকে উপহার দিয়েছে এবং নিজের হাতে পরিয়ে দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ। একটু হাত করে তোমাকে, আমি খুব খুশি হয়েছি। এত চমৎকার কাজ করো তুমি, এত সুন্দর করে তুমি তোমার জীবনটাকে এগিয়ে নিয়ে যাচ্ছ, অসাধারণ। এবং আমি মনে করি আজকে তোমাকে দেখে অনেকেই অনুপ্রেরণা পেল, নতুন করে সাহসী হলো সামনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে। তুমি এইভাবে এগিয়ে যাও। বার্জার পেন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানের পক্ষ থেকে তোমার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা। অনেক ভালো থাকবে তুমি। থ্যাংক ইউ। দর্শক, এত গুণী একটা মেয়ের সাথে আমি আজকে সময় কাটাচ্ছি, তার এই যে গুণের বিষয়গুলো আপনাদেরকে জানাচ্ছি, তুলে ধরতে পারছি আপনাদের সামনে। আমার অনেক ভালো লাগা কাজ করছে, আমার অনেক ভালো লাগছে। ঐশী কিন্তু চমৎকার হ্যান্ড পেইন্টের কাজ করে। আমি একটু আগেই বলেছি ঐশীর পরনে যে জামাটা, সেখানে যে হ্যান্ড পেইন্টের কাজটা আপনারা দেখছেন মনোমুগ্ধকর, সেটাও কিন্তু ঐশীর হাতে করা। এখন ঐশীর হাতে আরও দুটো কাপড় আমি দেখতে পাচ্ছি, আমি দেখে নিই আসলে এগুলো কি এবং সেখানে ঐশী কি কাজ করেছে। আচ্ছা আচ্ছা, বাহ! দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন একটি পাঞ্জাবি আছে এখন আমাদের হাতে এবং সেখানে ঐশীর অসাধারণ কাজ শোভা পাচ্ছে এবং এই রঙিন নকশাটা পাঞ্জাবির লুকটাকে চেঞ্জ করে দিয়েছে। খুব ভালো হয়েছে, এক্সিলেন্ট হয়েছে। থ্যাংক ইউ। বাহ, খুব মিষ্টি কালারের একটা কামিজ এবং সেখানে দেখতে পাচ্ছি চমৎকার হ্যান্ড পেইন্ট, অনেক ফুল পাতা, অসাধারণ অসাধারণ। এত সুন্দর কাজ কিভাবে করো তুমি? এত সুন্দর, করতে লাগবে। তাই দারুণ সৃষ্টিশীল একটা মেয়ে তুমি, আমাদেরকেও ছুঁয়ে যাচ্ছে, আমরাও মুগ্ধ হচ্ছি তোমার কাজ দেখে। দর্শক, নিশ্চয়ই আপনারাও মুগ্ধ হয়েছেন আমার মতো। বিদায় নেওয়ার পালা এবার। বিদায় নিব। ঐশীকে অসংখ্য ধন্যবাদ জানাই। নিঃসন্দেহে ঐশীর মা বাবা সফল হয়েছেন। স্যালুট জানাই ঐশীর মা বাবার এই সাহসী প্রচেষ্টাকে। ঐশী, তুমি অনেক ভালো থাকবে এবং এভাবেই তোমার সৃষ্টিশীল কাজ দিয়ে সবাইকে মুগ্ধ করবে। দর্শক, যথাযথ সাপোর্ট দিলে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরাও যে কত দূর যেতে পারে, তারাও যে কতটা প্রতিভার স্বাক্ষর রাখতে পারে, আজকের এপিসোডটি যারা দেখলেন তারা নিশ্চয়ই সেটা অনুধাবন করতে পেরেছেন। আজকে ঐশী এবং আবদুল্লাহর মা বাবা যদি এমন সাহসী না হতেন, এমন উদ্যমী না হতেন, তবে কখনই সম্ভব হতো না আজকে ঐশী তার প্রতিভার যে স্বাক্ষর রেখেছে সেটা রাখা। আরও একটি বিষয়, শুধুমাত্র পরিবারের সাপোর্টই যথেষ্ট নয় ঐশী এবং আবদুল্লাহর মতো শিশুদের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে, সমাজেরও রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। সেক্ষেত্রে পরিবার, সমাজ, রাষ্ট্র, এই তিনের সমন্বয়ে যখন আমাদের এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা সঠিক সাপোর্টটি পাবে, তবে আমাদের বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ঐশী, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু আবদুল্লাহ এবং ওদের মতো বিশেষ চাহিদা সম্পন্ন সকল শিশু এই সমাজে তাদের অবদান রাখতে পারবে, দেশ গড়ায় অংশীজন হতে পারবে এবং সুপ্রতিষ্ঠিত করতে পারবে, দৃষ্টান্ত হিসাবে নিজেদেরকে স্থাপন করতে পারবে সমাজে। দর্শক, আসুন আমরা আমাদের এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের পাশে দাঁড়াই, এই পরিবারগুলোর পাশে দাঁড়াই, আমাদের সহমর্মিতার হাতটি তাদের দিকে বাড়িয়ে দিই, তাদের এগিয়ে যাওয়াটাকে সহজ করি, সফল করি।
এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই শেষ করছি অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে RTV নিয়মিত আয়োজন বার্জার পেইন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠান। দেখা হবে আগামী পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, RTVর সঙ্গে থাকুন। স্বপ্ন জড়িয়ে দাও অবুঝ কুসুম কলি রঙেতে রাঙিনা যদি মমতার রঙে তার রাঙিয়ে নাও। হাত বাড়িয়ে দাও, দু হাত বাড়িয়ে দাও।